my loving students and my followers. I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Today you see again we have bunch of Bengali sentences and there are some group verbs, two events at a time. Today we are going to show two things. One, the passive sentence structure of present continuous tense. In my early class, there I have already shown you passive sentence structure, how can we made it in the case of simple present tense, isn't it? Today, same thing, we are going to make passive sentence structure in case of present continuous tense, okay? And here all the verbs that we like to use, they are all group verbs. That means you are going to learn how to use good group verbs with their proper meaning, and at the same time you are having how you can do the passive structure of the sentence. That means কখন তোমরা কোন কোন বাংলা বাক্যের ক্রিয়াপদের কি উচ্চারণে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভটা ইউজ করবে। দিস ইজ দ্য মেইন থিং। দেখো, সে আমাকে বিদ্রূপ করছে। আগে আসো আমরা একটু গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করে নিই। কমেন্ট বক্সে তোমাদের মধ্যে কেউ একজন জানতে চেয়েছো যে গ্রুপ ভার্বটা তুমি বাক্যে পড়ার সময় গ্রুপ ভার্ব চিনবে কিভাবে। ভেরি নাইস কোশ্চেন। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট গ্রুপ ভার্ব ইজ কল্ড আ কম্পাউন্ড ভার্ব। গ্রুপ ভার্বকে আমরা কি বলি? কম্পাউন্ড ভার্ব। তার মানে বাংলায় কি বলি? যৌগিক ভার্ব। এবং গ্রুপ ভার্বের তিনটা নাম আছে। কি কি নাম আছে? গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, আর একটাকে আমরা বলি ভার্ব প্রিপোজিশন। এই তিনটা একই জিনিসকে মিন করে, ক্লিয়ার? এবং এই ভার্বগুলো যখন কোনো প্রিপোজিশন নিয়ে কম্পাউন্ড ভার্ব হিসাবে তোমার বাক্যে আসবে, তখন কিন্তু সে তার অর্থটা চেঞ্জ করে ফেলবে। ক্লিয়ার ব্যাপারটা? তো গ্রুপ ভার্বটা তুমি চিনবে কি করে? একটা সেন্টেন্সের মধ্যে গ্রুপ ভার্ব আছে, এটা যে গ্রুপ ভার্ব বা এটা যে ফ্রেজাল ভার্ব চিনবে কিভাবে? দেখো, ভেরি সিম্পল। প্রথম, লাভ শব্দটার মানে কি? হাসা। অ্যাক্ট শব্দটার মানে কি? তে বা প্রতি। তাহলে এই শব্দগুলোকে তুমি যদি আলাদা আলাদা করে দেখো, তাহলে তার যা মানে দাঁড়াবে, তুমি সমগ্র বাক্যটা পড়লে সেই মানেটা কিন্তু মিন করবে না। একটা ইংরেজি বাক্য পড়ে তার বাংলা বুঝতে চাচ্ছ, ভেরি গুড, সেখানে লাভ অ্যাট আছে, ওকে। এখন যদি তুমি লাভকে আলাদাভাবে মানে করো, অ্যাটকে আলাদাভাবে মানে করো, তাহলে দেখবে সেই ইংলিশ বাক্যটার কোনো মানে তুমি পাচ্ছ না। তাহলে তোমাকে বুঝতে হবে এই যে ভার্ব এবং তার সাথে যে প্রিপোজিশন, এই দুটো মিলে তোমাকে একটা নতুন সেন্স দিচ্ছে। দিস ইজ দ্য মেইন রিজন ওয়াই ইউ আর নট গেটিং দ্য প্রপার মিনিং অফ ইউর সেন্টেন্স অ্যাজ ইউজুয়ালি ডিস্টিংগুইশিং দ্য মিনিং অফ ভার্ব। দেখো, লাভ মানে হাসা, এক মানে তে বা প্রতি। এইভাবে যদি তুমি তোমার বাক্যটার মধ্যে ভাবতে শুরু করো, তাহলে অর্থ পাবে না। তখনই তোমাকে বুঝতে হবে এই যে লাভ, তার সাথে যে প্রিপোজিশন অ্যাট আছে, তার মানে এটা গ্রুপ ভার্ব। এই যে এইভাবে তোমাকে গ্রুপ ভার্ব চিনে নিতে হবে, তখন এদের মানে কি হয়ে যাবে? বিদ্রূপ করা। লাভ মানে হাসা, এক মানে তে বা প্রতি, এই দুটো যখন মিলে যায় তখন তার অর্থ হয়ে যায় বিদ্রূপ করা। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল আছে, দেখো, ওয়ার্ক মানে কাজ, আউট মানে বাইরে। তাহলে এই দুটো মিলে কি হয়ে যায়? সমাধান করা।
তাহলে তুমি একটা ইংরেজি সেন্টেন্সে যদি ওয়ার্ক তার সাথে আউট পাও, তুমি আলাদা আলাদা মানে করলে দেখবে তোমার সেই ইংরেজি বাক্যের অর্থ পাচ্ছ না। দ্যাট মিনস তখন তুমি বুঝে যাবা এই ওয়ার্কের সাথে যে প্রিপোজিশনটা জুড়ে আছে এটা তখন গ্রুপ ভার্ব। দ্যাটস ওয়াই ইউ আর নট গেটিং মিনিং অফ দি সেন্টেন্স। তাহলে ওয়ার্ক আর আউট দুটো মিলে যখন সে কম্পাউন্ড ভার্ব হয়ে যায়, যৌগিক ভার্ব, তখন তার অর্থ হয়ে যায় সমাধান করা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে পরিষ্কার, একটা ভার্ব সে যখন প্রিপোজিশন নিয়ে ফ্রেজাল ভার্বের রূপ নিয়ে নেয় তখন তার মিনিং তার নিজস্ব মিনিং থেকে আলাদা হয়ে যায়। ওকে, ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু রেকগনাইজ which one is group verb and which one is verb normal preposition. Okay, now one thing more you have to know, we have a event in our grammar that is called appropriate preposition. সেখানেও দেখবে কখনো কখনো ভার্বের সাথে প্রিপোজিশন আছে, অর্থাৎ ওই ভার্বটা ওই প্রিপোজিশনকে নিয়েই বসে। ক্লিয়ার? ক্লিয়ার? যেমন মনে করো লাভ, লাভ মানে ভালোবাসা, লাভ। ক্লিয়ার? লাভ সবসময় প্রিপোজিশন ইন নিয়ে ব্যবহার হবে, কিন্তু এটা একটা ভার্ব, এটা একটা প্রিপোজিশন, ওকে, কিন্তু এটা গ্রুপ ভার্ব না। কেন? এই যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এই ভার্বটা ইন প্রিপোজিশন নিয়েই ব্যবহার হবে। সেন্টেন্সে তুমি এদের দুইজনকে পাশাপাশি পাবে, অল দিস ওকে, কিন্তু এটা গ্রুপ ভার্ব না। কেন? এইখানটায় এই লাভের যে মানে ভালোবাসা সেটার কিন্তু চেঞ্জ হয় না, সেটা ইন নিয়ে বসে একই থাকে। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, এটাকে গ্রুপ ভার্ব বলি না। তাহলে কি হয়ে গেল? তাহলে আমরা এই গ্রুপ ভার্ব কি করে চিনব? পরিষ্কার হয়ে গেল। এখন এই গ্রুপ ভার্বগুলো আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে এইবার এই চ্যাপ্টারটায় আসো। দেখো, পড়েছে, পড়েছে না, করছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মাইন্ড ইট। তাহলে আজকে আমাদের কাজ কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আজকে আমাদের বিষয় কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্টটা ভালো বোঝা যাচ্ছে না, তাই তো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আলোচনা। দেখো, সেখানে সব প্রেজেন্ট কন্টিনিউয়াসের উচ্চারণ আছে, করছে, হচ্ছে, করছে, হচ্ছে, করছো, হচ্ছে, সব এই, অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ চলছে এটা বোঝায়। তাহলে প্রথমটা আসি, সে আমাকে বিদ্রূপ করছে। ক্লিয়ার? বিদ্রূপ করা ইংরেজি গ্রুপ ভার্ব লাফ অ্যাট। ওকে, নাও দেখো এখানটায় মূল ক্রিয়াপদ কি? বিদ্রূপ করা, তার শেষ উচ্চারণে তুমি কি পাচ্ছ? কন্টিনিউয়াস, করিতেছে। তাহলে সে আমাকে বিদ্রূপ করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে করছে। তাহলে কি লিখবো আমি? হি অথবা সি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি লিখি? ইজ। হি আর সি এর সাথে ইজ হয়, তাহলে ইজ। তাহলে এবার আমি কি করব? ভার্বের LAUGH তার সাথে আইএনজি যোগ, অ্যাটের সাথে আইএনজি যোগ হবে না, V1 যেটা আছে তার সাথে আইএনজি যোগ। তাহলে হি ইজ লাফিং অ্যাট মি হয়ে গেল, সে আমাকে বিদ্রূপ করছে। তাহলে হি ইজ লাফিং অ্যাট মি। ওকে, নাও ইউ সি, দেখো এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মে গেল। এবার চলো, কেন আমাকে বিদ্রূপ করা হচ্ছে? ওকে, তাহলে দেখো মূল ভার্ব হচ্ছে বিদ্রূপ করা, তার সাথে তুমি যদি দেখো হচ্ছে বা যাচ্ছে উচ্চারণ, হইতেছে বা যাইতেছে উচ্চারণ, তাহলে বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ আগে আমি লিখি আমাকে বিদ্রূপ করা হচ্ছে,
তাহলে আই, আমি মানে আই, আমাকে মানে আই লিখতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে কি লিখি? অ্যান, ইজ, আর, বিং ভার্বের থার্ড ফর্ম। তাহলে আয়ের সাথে কি বসাবো? অ্যাম বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যাক্টিভ কি জানি? অ্যাক্টিভ জানি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ প্লাস আর প্লাস V1-এর সাথে আইএনজি, ঠিক আছে, প্লাস তাহলে প্লাস অবজেক্ট। হাওয়াতে লেখাগুলো সব শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এটা আমাদের অ্যাক্টিভের ফর্ম। আর প্যাসিভের ফর্ম কি আছে? প্যাসিভের ফর্ম আছে সাবজেক্ট বসাও, অ্যান, ইজ, আর প্লাস বিং, BEING, বিং প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা আমাদের প্যাসিভের ফর্ম। ঠিক আছে, তাহলে এই ফর্মগুলোই আজকে আমাদের এখানে ইউজ হচ্ছে, খেয়াল রাখো। তাহলে আমাকে বিদ্রুপ করা হচ্ছে, তাহলে আই অ্যাম, তাহলে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে আয়ের সাথে অ্যাম, তারপর কি বসাবো? বিং। দেখো BEING, বিং। ক্লিয়ার? তাহলে এইবার এইটার থার্ড ফর্ম বসাতে হবে। দেখো এই যে এর থার্ড ফর্ম V3, তার মানে এইটা, তার মানে কি বসাবো? LAUGHED, এটা হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই এম বিং লাফড অ্যাট, দেখো গ্রুপ ভার্ব দিয়ে করলে কিভাবে এটা ভার্বের সাথেই এটা টোটাল ভার্বের অংশ হয়ে যায়, সুতরাং একে বসাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি কি লিখলাম? আই এম বিং লাফড অ্যাট, তার মানে আমাকে বিদ্রুপ করা হচ্ছে। এখন বলছে কেন বিদ্রুপ করা হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার ব্যাপারটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাকে হেল্পিং ভার্ব, অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? অ্যাম হচ্ছে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটাকে আমাকে বাইরে নিতে হবে। অ্যাম আই বিং লাফড অ্যাট, তারপরে আসবে কেন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তার মানে হোয়াই অ্যাম আই বিং লাফড অ্যাট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কিভাবে লিখছি এটাকে দেখো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখছি দেখো। তার মানে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াই লিখে দিলাম, কেন, তারপরে হেল্পিং ভার্ব ছিল অ্যাম, তারপরে সাবজেক্ট, তারপর বিং, ঠিক আছে? তাহলে দেখো হোয়াই এম আই বিং লাফড অ্যাট, লাফড অ্যাট। তাহলে দেখো, তাহলে কেন আমাকে বিদ্রুপ করা হচ্ছে? হোয়াই এম আই বিং লাফড অ্যাট, এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা অ্যাট এ টাইম কি করলাম? প্যাসিভ করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ওকে, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ গ্রুপ ভার্ব। তাহলে এবার চলো,
তারা গ্রামে একটি স্কুল স্থাপন করছে মানে করিতেছে, তারা গ্রামে একটি স্কুল স্থাপন করিতেছে, স্থাপন করা তার বাংলায় ক্রিয়াপদের শেষ উচ্চারণে কি পাচ্ছ? তেছি, তেছে। তাহলে যখনই আমরা তেছি তেছো পাচ্ছ, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মে হবে। তার মানে অ্যাক্টিভ, সাবজেক্ট অ্যামিজার V1 এর সাথে আইএনজি যোগ অবজেক্ট। ভেরি গুড। তাহলে এবার আমরা চলো লিখে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি তারা সাবজেক্ট। তাহলে আমি এখানে কি লিখব? দে। এবার কি বলছে? দের সাথে আমাকে কি লিখতে হবে? অ্যামিজারের আর, যা অ্যাক্টিভ ফর্মে আছে। দে আর। এবার স্থাপন করা আমি কি লিখে রাখছি? সেট। তাহলে এখানে বসাই সেট আইএনজি। তার মানে ডবল টি হয়ে যাচ্ছে, কারণ এটা তোমার কনসোনেন্ট আছে, তার আগে একটা ভাওয়েল আছে। তাহলে কি লিখলাম? সেটিং। তাহলে দে আর সেটিং আপ। কি সেটিং আপ? বলছে একটা স্কুল। তাহলে লিখে দিই এখানটায় স্কুল। তার মানে দে আর সেটিং আপ, দে আর সেটিং আপ স্কুল। কোথায়? গ্রামে, ইন দ্য ভিলেজ। ক্লিয়ার? তাহলে আমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। সাবজেক্ট অ্যামিজারের আপ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে আমাদের সেট আপ, আপের সাথে আইএনজি যোগ নয়, যেটা ভার্বের পার্ট তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তার মানে দে আর সেটিং আপ এ স্কুল ইন দ্য ভিলেজ। ক্লিয়ার? এটা আমাদের অ্যাক্টিভে গেল। এবার আসো, গ্রামে একটি স্কুল স্থাপন করা হচ্ছে। তাহলে স্থাপন করা এটা আমার মূল ক্রিয়াপদ। তার সাথে যদি তুমি হচ্ছে বা যাচ্ছে, হচ্ছে বা যাচ্ছে, তাহলে বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ক্লিয়ার? তাহলে হচ্ছে বা যাচ্ছে থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। উচ্চারণ দেখে দেখে করো। তাহলে একটি স্কুল, কার বিষয় বলছে? একটি স্কুল। তাহলে আ স্কুল। ক্লিয়ার? তাহলে একটা স্কুল, এটা প্যাসিভে হলে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম একটি স্কুল। তাহলে এম ইজ আর এর কি বসবে? ইজ বসবে। তাহলে আ স্কুল ইজ, এরপরে কি বসাতে বলছে? প্যাসিভ হলে বিং। ক্লিয়ার ব্যাপারটা? বিং বসাতে বলেছে। তাহলে বসাই BEING। তাহলে আ স্কুল ইজ বিং। এইবার দেখো আমাকে কি বসাতে হবে? বিং এর পরে ভার্বের থার্ড ফর্ম। আমরা কি জানি? সেট, সেট, সেট। হ্যাঁ, তার মানে সেট আপ। তাহলে আই স্কুল ইজ বিং সেট আপ। এই সেট এটা V3 ফর্মেই আছে। কেন? আমরা জানি সেট, সেট, সেট। ওকে, এবার আসো কোথায়? এই স্কুল ইজ বিং সেট আপ কোথায়? গ্রামে। তাহলে আমি বসিয়ে দিই ইন দ্য ভিলেজ। ওকে, এখন যদি আমি বলি তাদের দ্বারা, তাহলে এখানে আমি বাই দেম লিখে দিব। এখানে এই বাংলা বাক্যে তাদের দ্বারা নাই, তাই লিখছি না। যদি থাকতো তাহলে আমি বাই দেম লিখে দিতাম, কোনো অসুবিধা নেই। বাই দেম হয়ে গেল। এবার আসো, কেন তুমি সমস্যাটি সমাধান করছো না? সমাধান করা ক্রিয়াপদ, সেটা করছো, করিতেছতে আছে। তাহলে তোমার মূল ক্রিয়ায় যদি শেষ তেছো, তেছে পাও, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে কেন তুমি সমস্যার সমাধান করছো না? তাহলে এখানে আমি লিখতে পারি, প্রথম হচ্ছে কেনটা বাদ দিলাম, তুমি সমাধান করছো, করিতেছো, তাই না? তাহলে ইউ, এটা অ্যাক্টিভে আছে। আর ইউ আর, সমাধান করা ইংরেজি দেখো ওয়ার্ক আউট লেখা আছে, সমাধান করা। তাহলে ইউ আর ওয়ার্কিং আউট। তাহলে মূল ভার্বের সাথে আইনি যোগ, ইউ আর ওয়ার্কিং আউট। তুমি সমাধান করিতেছ। কি সমাধান করিতেছ? সমস্যাটি। তাহলে ইউ আর ওয়ার্কিং আউট দ্য প্রবলেম। হচ্ছে ইউ আর ওয়ার্কিং আউট দ্য প্রবলেম।
হয়ে গেল। এইবার আসো দেখো, বলছে করছো না নাবাচক, তার মানে এইটা আমার কাছে হেল্পিং ভার্ব, এইটা আমার কাছে মেন ভার্ব। তাহলে এই জায়গাটায় আমার কি বসাবো, এই জায়গাটা আমি নট বসিয়ে দেব। তাহলে ইউ আর নট ওয়ার্কিং আউট, তুমি সমস্যার সমাধান করছো না। এবার বলছে এটা প্রশ্নবোধক, প্রশ্নবোধক করতে গেলে আমি কি করব, আর কে এখানে নিয়ে আসবো। তাহলে আর ইউ নট ওয়ার্কিং আউট, তারপরে আসে কেন, হোয়াই, তাহলে আরও পেছনে আমি হোয়াইকে আগে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের বাক্যটা কি আসলো, হোয়াই আর ইউ নট ওয়ার্কিং আউট দ্য প্রবলেম। ক্লিয়ার? তাহলে আমি এখন বাক্যটাকে আবার নতুন করে লিখছি, খেয়াল কর। তাহলে আমি কি লিখব, হোয়াই আর ইউ নট, ঠিক আছে, বাক্যটাকে আমি রিরাইট করছি। তাহলে হোয়াই আর ইউ নট ওয়ার্কিং আউট দ্য প্রবলেম। ঠিক আছে, তাহলে কি লিখলাম, হোয়াই আর ইউ নট ওয়ার্কিং আউট দ্য প্রবলেম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ইন্টারোগেশন, তাহলে কিভাবে বাক্যগুলো সাজাতে হয়, পর পর ধরে নিয়ে সাজাও। আজকে আমরা কি করছি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ তেছি, তেছো অথবা মূল ক্রিয়ার সাথে হচ্ছে বা যাচ্ছে, এই দুটো বাংলা ক্রিয়ার উচ্চারণ নিয়ে আজকের কাজ। ক্লিয়ার? অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তার সাথে আমরা গ্রুপ ভার্বের প্রয়োগ করছি। ওকে, অল দিস থিংস অ্যাট এ টাইম উই আর ডুইং। এখন দেখো কি লেখা আছে, কেন সমস্যাটির সমাধান করা হচ্ছে না, এটা আবার আমাদের প্যাসিভে চলে গেল। দেখো কেন প্যাসিভে চলে গেল, দেখো এটা হচ্ছে সমাধান করা আমার মূল ক্রিয়াপদ, তার সাথে তুমি কি পাচ্ছ, হচ্ছে নাবাচক। তার মানে মূল ক্রিয়ার শেষে মূল ক্রিয়ার সাথে হচ্ছে বা যাচ্ছে, এই দুটো থাকলেই কিন্তু তোমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে আমি আগে এইটুকু লিখি, সমস্যাটির সমাধান করা হচ্ছে, তার মানে আবার প্যাসিভে লিখতে হবে। ওকে, তাহলে আমি প্যাসিভে লিখছি। তাহলে কি লিখছি, দ্য প্রবলেম, খেয়াল করতে থাকো, দ্য প্রবলেম। এবার আমার প্যাসিভ, অ্যামিজারের কি হবে, ইজ, তারপর আমার কি হবে, বিং। তাহলে কি হচ্ছে, দ্য প্রবলেম ইজ বিং। ক্লিয়ার? এইবার সমাধান করা, তাহলে বিং এর পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়ার্কড আউট, তাহলে ওয়ার্কড আউট, তাহলে দ্য প্রবলেম ইজ বিং ওয়ার্কড আউট, সমস্যাটার সমাধান করা হচ্ছে। ভেরি সিম্পল, এই যে ওয়ার্কড আউট সমাধান করা লেখা আছে। ওকে, তাহলে এবার বলছে এটাকে না করে দাও, তাহলে আমরা না করলে কি হবে, এটা আমার হেল্পিং ভার্ব ছিল, তাহলে সমাধান করা হচ্ছে না, সমস্যাটার সমাধান করা হচ্ছে না, তার মানে হচ্ছের জন্য আমাদের প্যাসিভ, হচ্ছে না। দ্য প্রবলেম ইজ নট বিং ওয়ার্কড আউট, এখানে নট ইউজ করে দিলাম নাবাচক, হেল্পিং ভার্বের পরে নট বসে, মাইন্ড ইট। এখন বলছে কেন, প্রশ্নবোধক আছে, কেন, তাহলে প্রশ্নবোধকের জন্য প্রথমেই তোমাকে হেল্পিং ভার্বকে এখানে আনতে হবে। তাহলে তখন কি আসবে, ইজ দ্য প্রবলেম নট বিং ওয়ার্কড আউট, তারপরে আছে হোয়াই, কেন, তাহলে লাস্টে মানে প্রথমেই হোয়াই দিয়ে আমার শুরু করতে হবে। তাহলে বাক্যটাকে আমি এইভাবে লেখা শুরু করলাম, ফলো ইট। ওকে, তোমাদের গুছিয়ে দিচ্ছি। তাহলে হোয়াই, কেন, ক্লিয়ার, ইজ দ্য প্রবলেম, ক্লিয়ার। তাহলে হোয়াই ইজ দ্য প্রবলেম নট বিং ওয়ার্কড আউট। আর এখানে কিন্তু ওয়ার্কড আউট একটা একক ভার্ব হিসাবেই কাজ করবে, ভার্ব বসালে প্রিপোজিশনটা বাদ দিয়ে দিলে তাহলে মানে আসবে না, এরা দুইজনে মিলে যৌগিক ভার্ব হিসাবে কাজ করে, ভার্ব হিসাবে এরা দুইজন বসে যাবে। ওকে, তাহলে হোয়াই ইজ দ্য প্রবলেম নট বিং ওয়ার্কড আউট, কেন সমস্যাটার সমাধান করা হচ্ছে না,
ইন্টারোগেশন। ক্লিয়ার? তাহলে কিভাবে বাক্যগুলোকে সাজাবে, দিস ইজ দ্য ওয়ে, ওয়ান আফটার অ্যানাদার ইউ ফলো, ইজন্ট ইট? নাথিং হার্ড ইজ দেয়ার। এবার আছে তারা আমার প্রস্তাবগুলোকে অগ্রাহ্য করছে, তার মানে করিতেছে। প্রস্তাবগুলো অগ্রাহ্য করছে মানে করিতেছে। তাহলে অগ্রাহ্য আমরা টার্ন ডাউন, এখানে আমরা গ্রুপ ভার্ব লিখে রেখেছি অগ্রাহ্য করা, এবং এটা কি তারা, এটা আমার সাবজেক্ট, তাই না? তাহলে এখান থেকে আমরা শুরু করি, বিকজ এগুলো আমরা মুছে দিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে কি আছে দেখো, তারা, তাহলে আমি কি লিখব, দে, এবং তারা অগ্রাহ্য করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। তাহলে দে আর, অগ্রাহ্য করা আমরা জানি টার্ন ডাউন, তার মানে TURNING, টার্নিং ডাউন, একসাথে বসে গেল, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। দে আর টার্নিং ডাউন আমার প্রস্তাবগুলোকে, মাই প্রপোজালস, তাই না? প্রপোজালস, ঠিক আছে? তাহলে দে আর টার্নিং ডাউন মাই প্রপোজালস, তারা আমার প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করছে বা তোমার অগ্রাহ্য করছে। ক্লিয়ার ব্যাপারটা? খেয়াল করো। এবার চলো নিচেরটাকে বলছে কেন আমার প্রস্তাবগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে। তাহলে এইটার সাথে এটা ডিফারেন্সটা বুঝবে। এটা হচ্ছে মূল ভার্বের সাথে অগ্রাহ্য করা, সেই মূল ভার্বের সাথে হচ্ছে বা যাচ্ছে থাকলেই বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে লিখতে হবে। এগুলো নিয়ে আমার আগে ক্লাসগুলো করা আছে, তোমরাও ওগুলো যদি ফলো করো তাহলে তোমরা সম্পূর্ণ আরও ভালো করে জানতে পারবে। বাংলার ক্রিয়াপদের উচ্চারণ দেখেই তোমাকে টেন্স বুঝতে হবে, অ্যাক্টিভ বা প্যাসিভে করবে সেগুলো বুঝতে হবে। ওকে, তাহলে আসো, তাহলে আমার প্রস্তাবগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে, এইটুকু আমরা আগে লিখি। তাহলে এই যে করা হচ্ছে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, কার বিষয়ে বলা হচ্ছে, আমার প্রস্তাবগুলোর বিষয়ে বলা হচ্ছে। তাহলে আমি লিখি মাই প্রপোজালস, মাই প্রপোজালস, ঠিক আছে? এই যে আমার প্রস্তাবগুলো, ক্লিয়ার? আমার প্রস্তাবগুলো, এটা বসাই দিলাম, এর বিষয়ে কথা বলছি, সাবজেক্টের জায়গায় বসে গেল মাই প্রপোজালস। এবার আমি কি বলছি, এটা প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তার মানে অ্যাম ইজ আর, তার মানে কি বসবে, আর, এটা যেহেতু প্লুরাল আছে। তারপর আমি কি বলছি, প্যাসিভে কি বসে, বিং বসে, সব মুখস্থ থাকবে পরপর স্ট্রাকচার। তাহলে অ্যাম ইজ আর, বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম কি, এইটা। তাহলে আমি বসাচ্ছি TURNED, টার্ন ডাউন। তাহলে মাই প্রপোজালস আর বিং টার্ন ডাউন, তার মানে আমার প্রপোজালসগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে। মাই প্রপোজালস আর বিং টার্ন ডাউন, এটা আমার V3 ফর্মে আছে, V3 ফর্ম। তাহলে অ্যাম ইজ আর, বিং, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে আমার প্রস্তাবগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে। এবার বলছে কেন, প্রশ্নবোধক। তাহলে এইটা আমার কাছে হেল্পিং ভার্ব HV, তাহলে একে আমার কোথায় নিয়ে আসতে হবে, একে আমার নিয়ে আসতে হবে প্রথম কন্ডিশন ইন্টারোগেটিভ বাক্য করার আগেই হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে বসিয়ে দাও, তারপর তোমাকে ইন্টারোগেটিভ প্রোনাউন কেন বসাও। ক্লিয়ার? তাহলেই দেখবা তোমার ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল। তাহলে আমরা ইন্টারোগেটিভ বাক্যর জন্য আমরা তাই করি, প্রথমে হেল্পিং ভার্ব মাই প্রপোজালের আগে বসাই, তারাও আগে হোয়াইকে বসিয়ে দিই। ক্লিয়ার? তাহলে দেখো আবার লিখে দিচ্ছি, হোয়াই, ঠিক আছে, আর মাই প্রপোজালস, হোয়াই আর মাই প্রপোজালস বিং টার্ন ডাউন, তার মানে হোয়াই আর মাই প্রপোজালস বিং টার্ন ডাউন। ক্লিয়ার ব্যাপারটা? এটা আমার V3, তোমরা জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এই যে আর হেল্পিং ভার্বটাকে বাইরে নিয়ে চলে আসছি। ক্লিয়ার? তাহলে হোয়াই
why are my proposals being turned down? ক্লিয়ার ব্যাপারটা, আমার প্রপোজালসগুলো কেন অগ্রাহ্য করা হচ্ছে? তাহলে ইন দিস ওয়ে তুমি গ্রুপ ভার্বগুলোকে ইউজ করবে, ওকে? এবং গ্রুপ ভার্বগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট use at the time of writing and speaking, isn't it? So there are a lot of group verbs. You don't need to get all of them by your heart, but those which come in your common usage, সেগুলা তোমরা কিছুটা করে রাখতে পারো। এবং কিভাবে গ্রুপ ভার্বকে ইউজ করবে এদেরকে জানা শুধু লেখার জন্যই দে আর ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, when you go to read some passage, you will find there a lot of group verbs to be used, isn't it? সেই জন্য তোমাদের এগুলোকে একটুখানি দেখে নিতে হবে গ্রুপ ভার্বগুলো। আর আমরা কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কখন অ্যাক্টিভ ব্যবহার করব, কখন প্যাসিভ করব, কিভাবে তার বাক্যের ফরমেশন করব, সবই করলাম বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণকে ধরে নিয়ে, যে এটা কোন টেন্স হলো এবং অ্যাক্টিভ হলো না প্যাসিভ হলো, তার গঠনটা একটু আগে এখানে লিখে রেখেছিলাম, সেটা আমাদের মুখস্থ থাকবে। এবার ভার্বের জায়গায় ভার্ব থাকলে ভার্ব বসাবো, আর গ্রুপ ভার্ব থাকলে গ্রুপ ভার্ব বসাবো। দিস ইজ দ্য থিং of our today's class. Okay, I suppose you are learning a little bit from my classes. If so, then you like and share my channel to grow it, as because this is not only my channel, isn't it, my everything, this is also for you. So you have duty to grow this channel, isn't it, and let it go to many students, to many people who actually like to learn English. Okay, thank you, have a good day, stay well.